Welcome everyone in the consumer behavior class. We are going to start chapter 5 today. Chapter 5 describes how do consumers learn? How do consumers learn regarding the choice of a product and selection of a product? You know that consumers behave based on their knowledge. Consumers behave based on their experience. Whenever consumers go to purchase something, then consumers selection of a certain product or consumers decision of a certain product purchasing comes from the learning that uh, he or she received earlier. So consumers regularly goes in the process of learning, and we need to know how do consumers learn. কনজিউমাররা কিভাবে শেখে সেটা আমরা জানতে পারলে, যেহেতু কনজিউমারদের শেখাটাই তার কোনো একটা প্রোডাক্ট পছন্দ করার সাথে করাকে প্রভাবিত করে, সেহেতু কনজিউমাররা কিভাবে শেখে সেটা আমরা জানতে পারলে সেই অনুযায়ী তার জন্য প্রোডাক্টটা শেপ করতে পারবো, তার জন্য বিজ্ঞাপনটা সেই অনুযায়ী শেপ দিতে পারবো। সো লেট আস গো টু লার্ন হাউ ডু কনজিউমার্স লার্ন। কনজিউমাররা কিভাবে শেখে আমরা এখন সেটা শিখবো। প্রথমে আমরা লার্নিং এর সংজ্ঞাটা একটু দেখি। লার্নিং সম্পর্কে বলা হচ্ছে, লার্নিং ইজ অ্যাপ্লাইং ইওর নলেজ অ্যান্ড পাস্ট এক্সপিরিয়েন্স। অ্যাপ্লাইং ইওর নলেজ অ্যান্ড পাস্ট এক্সপিরিয়েন্স টু প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস। অতীত এর অভিজ্ঞতাকে বর্তমান পরিস্থিতিতে প্রয়োগ করাটাই হচ্ছে লার্নিং। অতীতের জ্ঞান এবং অতীতের অভিজ্ঞতা, past experience and past knowledge that you already gathered, when you apply those past knowledge and past experience, then you are learning, শিখছেন। তো আমরা লার্নিং এর প্রথমে পড়বো হচ্ছে এলিমেন্টস অফ লার্নিং। এলিমেন্টস অফ কনজিউমার লার্নিং, কনজিউমারদের শেখার সাথে সম্পর্কযুক্ত যে উপাদানগুলো আমরা দেখব আছে বলে জানি, সেগুলো আমরা শুরুতে দেখব। তো কনজিউমার লার্নিং এর সাথে সম্পর্কযুক্ত কয়েকটা বিষয়ের মধ্যে নম্বর 1 হচ্ছে মোটিভস। মোটিভ মানে কি? মানে কোন প্রেরণা তার ভেতরে কাজ করছে। which motive stimulating this consumer to do something, কোন ধরনের মোটিভ তার মধ্যে কাজ করছে। সে বিনোদনের জন্য কোনো কাজ করছে, তখন এই বিনোদন সংশ্লিষ্ট বিষয়গুলো সে খুব ভালো শিখবে। আর সে হচ্ছে ক্ষুধার নিবারণের জন্য সে একটা কিছু করার চেষ্টা করছে। সো এই সংক্রান্ত বিষয়গুলোই সে তার শেখার মধ্যে থাকবে আর কি। দেখেন, আনকভারিং কনজিউমার মোটিভস ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ মার্কেটার্স। এই জন্য মার্কেটাররা, যারা বিক্রেতা, তাদের টার্গেটই থাকে যে কনজিউমাররা কোন উদ্দেশ্য নিয়ে এখন মানে সার্চ করছে, সেই উদ্দেশ্যটা একটু আনকভার করবো আমরা। তো হু seek to teach consumers how they can fill their needs by buying certain products and brands. তো তারা, মার্কেটাররা সবসময় টার্গেটে থাকে যে কনজিউমাররা কিভাবে তাদের প্রয়োজন পূরণ করতে চায়, আমরা সেই অনুযায়ী তাদের জন্য প্রোডাক্ট এবং ব্র্যান্ডিং করব। যখন একজন কনজিউমারের মধ্যে একটা নিড ক্রিয়েট হয়, যখন একজন কনজিউমারের মধ্যে একটা নিড ক্রিয়েট হয়, সেই নিডটাই আসলে তাকে বাধ্য করে কোনো কিছু করতে। সকালবেলা একজন কনজিউমার যখন বাজারে যায়, সে আসলে কোনো একটা নিড ফিল আপ করতেই সকালবেলা বাজারে যাচ্ছে। একজন লোক যে দৌড়াচ্ছে, সকালের আরামের ঘুম বাদ দিয়ে সে রাস্তায় দৌড়াচ্ছে, সে কোনো একটা নিড ফুলফিল করতে গিয়ে এটা করছে। সো আমরা বলতে পারি যে মোটিভ মূলত, কনজিউমার মোটিভ বলতে আমরা মূলত বুঝবো নিডস, দ্য আনফুলফিল নিডস। মূলত যেই নিডটা পূরণ মানে অপূর্ণ রয়ে গেছে, সেই নিডটাই একজন কনজিউমারের জন্য মোটিভ। আই এম রিপিটিং, দ্য নিডস কনজিউমার্স try to fulfill, or the needs that
influence consumers to do something, to purchase something, to collect something. That need is the ultimate motivation of a consumer. সুতরাং মোটিভেশনাল স্পিচ না, আসলে প্রয়োজনটাই মানুষের সবচেয়ে বড় নিড, মানে সবচেয়ে বড় মোটিভেশন প্রয়োজনটাই। তো আমরা জানলাম, সুতরাং আমাদের যে কোনো প্রোডাক্ট যদি কনজিউমারের প্রয়োজনকে বেসিস করে তৈরি করা হয়, ধারণা করা যায় যে সেই প্রোডাক্টটা কনজিউমাররা সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে আগ্রহী হবে। আপনি কষ্ট করে এখন যে পড়াশোনা করছেন দুপুরবেলা, নিশ্চয়ই কোনো একটা প্রয়োজনকে সামনে রেখে আপনি এই পড়াশোনার দিকে আগাচ্ছেন। নেক্সট হচ্ছে কিউ, এটাও লার্নিং এর একটা বড় এলিমেন্ট। কিউ, কিউ মানে কি? কিউ হচ্ছে এমন একটা স্টিমুলি বা উদ্দীপক দ্যাট ডিরেক্ট মোটিভেটেড বিহেভিয়ার, যেটা মানুষ যেই মোটিভেশনের আলোকে কোনো একটা কাজ করছে, ক্ষুধা নিবারণের জন্য কাজ করছে, শরীর সুস্থ রাখার জন্য কাজ করছে, সেই মোটিভেশনটাকে একটা তাড়িত করে, মোটিভেশনটাকে উস্কে দেয়, বা মোটিভেশনের একটা রাস্তা দেখায় হচ্ছে কিউ। এখানে একটা উদাহরণ দেয়া আছে। An advertisement for an exotic trip that includes bike riding may serve as a cue for bike riders who may suddenly recognize that they need a vacation. যারা বাইক রাইডার্স, তাদেরকে যদি এমন একটা ভ্যাকেশনের প্রস্তাব দেওয়া হয় যেখানে তার জন্য বাইক রাইডিং এর ব্যবস্থাও আছে। আপনি যদি কক্সবাজার যান, সেখানে সমুদ্রে আপনাকে প্রতিদিন 1 ঘন্টা করে বাইক রাইডিং এর ব্যবস্থা করে দেওয়া হবে। টোটাল ট্রিপের হচ্ছে আপনার 8,000 টাকা পার পারসন। এই যে বাইক রাইডিং এর কথা বলা হলো, তার মধ্যে একটা কাজ করবে যে ভ্যাকেশনও পালন করা হয়ে গেল, একটু সাগরের তীরে মোটরসাইকেলও চালানো হয়ে গেল। তো কিউ, এই কিউটা হচ্ছে কনজিউমারকে ওই দিকে চালিত করে, কোনো একটা কিছু শিখতে চালিত করে, ধরতে, কোনো একটা কিছু কিনতে তাকে চালিত করে, যে কিউটা তার নিডটাকে উস্কে দেয়। নেক্সট হচ্ছে রেসপন্স। In the context of learning, response is an individual's reaction to drive or cue. রেসপন্স বলতে বোঝাচ্ছি আমরা সাড়া দেয়া। কোনো একটা কনজিউমার যখন কোনো একটা বিজ্ঞাপনে সাড়া দিল, ক্লিক করলো, ভিউ করলো, তার মানে হচ্ছে যে সে ওই জিনিসটা শেখার দিকে এগিয়ে যাচ্ছে। সো ইউটিউবাররা অথবা ফেসবুক অথবা গুগল তখন সে আন্দাজ করে নেয় যে এই লোক এখানে থেমেছে, এইখানে ক্লিক করেছে, এখানে লাইক দিয়েছে, তার মানে হচ্ছে যে সম্ভবত সে এই জাতীয় কোনো জিনিস মানে সহজে শিখবে, তখন তার সামনে ওই জাতীয় বিজ্ঞাপনগুলো দেয়। আপনি একটা হিজাবে যখন ক্লিক করেন, ইউটিউব ধরে বুঝে ফেলে বা গুগল বুঝে ফেলে যে ওনার হিজাব সংক্রান্ত বিভিন্ন তথ্য ওনাকে শেখানো যাবে খুব ইজিলি। তো এই তিনটা চারটা, 4 নম্বরটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে আপনার বাড়তি কিছু দেয়া, অতিরিক্ত কিছু দেয়া। রিইনফোর্সমেন্ট ইজ দ্য রিওয়ার্ড, দ্য প্লিজার, enjoyment or benefits that the consumer receive after buying and using a product or service. একজন কনজিউমারকে যদি রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, বাড়তি কিছু দেওয়া হয়, সেটা কনজিউমার কে ওই জিনিসটা শিখতে, ওই জিনিসটা কিনতে, ওই জিনিসটার আরো কাছে যেতে উদ্বুদ্ধ করে। যদি বলা হয় যে এই মার্কেটে ঢুকলেই আপনার জন্য একটা বোনাস, মানে একটা কি ফ্রি, মনে করেন 1 প্যাকেট ডাল ফ্রি, ওই যে ডাল ভাজা আছে না, 1 প্যাকেট ডাল ভাজা ফ্রি, আপনার কিছু কিনতে হবে না, যে ঢুকবে তার জন্যই ডাল ভাজা ফ্রি। তখন সেই মার্কেটটা কোথায়, মার্কেটের কোন গেট দিয়ে ঢুকতে হয়, তারপরে হচ্ছে একটা সুপার শপ ধরেন, তো সেখানে আপনার সবগুলো আপনি ঘুরে আসলেন, ঘুরে এসে তারপরে আপনি ওই যে প্যাকেট একটা নিয়ে বের হলেন, ওই প্যাকেটটাই আপনাকে ওই সুপার শপের সাথে পরিচয় হতে উদ্বুদ্ধ করে। তো এটাই আমরা বলছি যে লার্নিং এর এলিমেন্টস গুলোর মধ্যে একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। তো 4টা এলিমেন্টস আমরা অলরেডি বলে ফেললাম লার্নিং এর এলিমেন্টস। এই 4টা এলিমেন্টস আরেকবার একটু স্মরণ করি। নম্বর 1 হচ্ছে মোটিভস, যেটা তাকে চালিত করে। কিউ, যেটা মোটিভের দিকে পথ দেখায়। রেসপন্স, যখন কনজিউমার সাড়া দেয়। আর রিইনফোর্সমেন্ট,
যখন কনজিউমারকে বাড়তি কিছু দেয়া হয়, এইগুলোর কনজিউমারকে আসলে কোনো কিছু শিখতে, লার্নিং এ উদ্বুদ্ধ করে, বা লার্নিং এর এগুলো বলা যায় এলিমেন্টস। জি, কারো কোনো জিজ্ঞাসা আছে কি? এলিমেন্টস অফ লার্নিং এর পয়েন্টগুলোর ব্যাপারে? তাহলে আমরা এবার শুরু করতে যাচ্ছি ক্লাসিক্যাল কন্ডিশনিং। কন্ডিশনিংটা হচ্ছে একটা শর্ত তৈরি করে ফেলা আর কি। এটা ভালো বুঝবেন যে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ভালো বোঝা যায়। আপনি বাচ্চাকে যখন কিছু খাওয়াবেন, তখন আপনি যদি মনে করেন যে তাকে হয়তো একটা খাঁচার ভিতরে পাখি দেখাচ্ছেন, তো সে খেতে গেলেই আপনাকে বলে যে পাখি পাখি দেখবো। অথবা আপনি বাচ্চাকে যখন খাওয়ানোর সময় হয়তো বেড়াল দেখাচ্ছেন জানালা খুলে, ওই দেখো বেড়াল আসতেছে, এরপর খাওয়ার সময় হলেই বা খাওয়ার প্লেট সে দেখলেই সে সাথে 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 তার বেড়ালের কথা মনে পড়ে, আম্মু বিড়াল। অথবা আপনি বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইলে কোনো একটা গান শোনাচ্ছেন বা কোনো একটা কার্টুন টাইপের কিছু দেখাচ্ছেন, সে প্লেট হাতে নিলেই সেই কার্টুনের কথা বলে। বিষয়টা কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এটা হচ্ছে কন্ডিশনিং, একটার সাথে আরেকটার একটা মানে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাওয়া। এই কন্ডিশনিং এর মাধ্যমেও কনজিউমাররা অনেক কিছু শেখে। আমরা কন্ডিশনিংটা আগে একটু আলোচনা করি। তো কন্ডিশনিং মূলত দুইটা ধরন আছে, একটা হলো ক্লাসিক্যাল কন্ডিশনিং আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। আমরা শুরুতেই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর আলোচনা করব। এই আলোচনায় আপনার এই ফিগারটা কাজ করবে। ফিগারটা হচ্ছে যে একটা কুকুরের উপরে আলোচনা, মানে ফিগারটা অর্থাৎ এই ক্লাসিক্যাল কন্ডিশনিং এর পরীক্ষাটা করা হয়েছিল। পরীক্ষাটা করেছিলেন হচ্ছে পাভলভ, ইভান পাভলভ। ওনার পুরো নামটা কোথায় আছে? এই যে ইভান পাভলভ, রাশিয়ান ফিজিওলজিস্ট। উনি মূলত এই কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিংটা ডেভেলপ করেছেন। তো একটা কুকুরের উপর উনি এটা প্রয়োগ করেছেন, যে কুকুরটাকে একটু একটু গোশত দেওয়া হলো, যেটাকে আমরা বলছি মিট পেস্ট, আর গোশত দেওয়ার সময় একটা ঘন্টা বাজানো হলো। ফলাফল হচ্ছে সে, তার মধ্যে স্যালিভেশন হচ্ছে। স্যালিভেশন মানে কুকুরের জিভে যে লালা তৈরি হওয়া, স্যালিভা মানে হচ্ছে লালা, আর স্যালিভেশন হচ্ছে লালা তৈরি হওয়ার যে কাজটা। আপনাদেরকে আমরা যদি আমলকির কথা বলি, তাহলে আপনাদের এখন স্যালিভেশন টেস্ট করলে কি পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না? জি স্যার। আচ্ছা, তো এরকম কুকুরকে একটু একটু গোশত দেয় আর একটা বেল বাজানো হলো, তার মধ্যে তারপরে তার স্যালিভেশন টেস্ট করে দেখা গেল যে হ্যাঁ, তার স্যালিভেশন পজিটিভ। গোশতটুকু দেখে স্যালিভেশন হয়েছে। এখানে বেলটা কিন্তু কন্ডিশন স্টিমুলাস, মানে বেল শোনার কারণে কিন্তু তার মধ্যে কোনো স্যালিভেশন হয় নাই। মূলত মিট পেস্ট, গোশতটার কারণেই তার মধ্যে স্যালিভেশন হয়েছে। তো গোশত এর কারণে স্যালিভেশন হয়েছে, আর বেলটা বেজেছে খামোখা, এটা আসলে তার স্যালিভেশনে কোনো ভূমিকা রাখে নাই। তো গোশতটা আসলে ওই গোশত, বেলটা আসলে মূলত গোশতের উপরে নির্ভরশীল। শুধু বেলে স্যালিভেশন হবে না, সে গোশতের সাথে কন্ডিশন, বেলটা গোশতের সাথে কন্ডিশন হয়ে আছে। এই জন্য এই দুটো স্টিমুলাস, মিট পেস্টকে আমরা বলছি আনকন্ডিশন স্টিমুলাস, কোনো শর্ত ছাড়াই সে স্যালিভেশন ক্রিয়েট করবে। আর বেলটাকে আমরা বলছি কন্ডিশনড স্টিমুলাস, অর্থাৎ সে মিট পেস্টের উপরে নির্ভরশীল। ফলাফল যেটা হচ্ছে আনকন্ডিশন রেসপন্স, শর্তহীন রেসপন্স তার মধ্যে তৈরি হচ্ছে, যে গোশত দেখলে এমনিতেই তার স্যালিভেশন হয়, এখানে কোনো অন্য কোনো ফ্যাক্টর কাজ করে নাই। এটাকে আমরা বলছি আনকন্ডিশনড রেসপন্স। ঠিক কিছুদিন পরে আপনি যদি এই দেখেন, আফটার রিপিটেড পেয়ারিংস, অর্থাৎ এই জোড়ার কাজটা আপনি পরপর কয়েকদিন যদি করেন, যখনই খাবার দেন তখনই একটা ঘন্টা বাজান,
এরপরে আপনি যখন শুধু ঘন্টা বাজাবেন তখন তার মধ্যে সেলিব্রেশন হবে। এটা হচ্ছে কন্ডিশন রেসপন্স। বোঝা গেল কি? জি স্যার। ক্লাসিক্যাল কন্ডিশনের থিওরিটা হচ্ছে এটাই। তো কন্ডিশন স্টিমুলাস আনকন্ডিশন স্টিমুলাস সমান সমান কন্ডিশন রেসপন্স। এরপরে যদি আমরা যাই, এই সেম পরীক্ষাটাই যদি একজন ভদ্রলোকের উপরে করা হয়, যেমন তার নাকে যখন রাতের ডিনারের ঘ্রাণ আসে, নাকে যখন ডিনারের ঘ্রাণ আসে তখন তার সেলিব্রেশন হয়। ঘ্রাণ আসলে তো সেলিব্রেশন হবেই, নাকি বলেন? তাহলে ডিনারের ঘ্রাণটা হচ্ছে আপনার আনকন্ডিশনড স্টিমুলাস, আর যখন ওই ভদ্রলোকের সেলিব্রেশন হয় সেটা হচ্ছে আনকন্ডিশন রেসপন্স। আর এর সাথে কন্ডিশনড স্টিমুলাস হচ্ছে 6 o'clock নিউজ, সন্ধ্যা 6টার খবর। ওই দেশে আবার আমেরিকাতে খাওয়া দাওয়া করে সকাল সকাল, এটা আপনারা মনে হয় জানেন কিনা। ওরা যত যা করুক স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করে, খাবার দাবার আগে শেষ করে ফেলে, কারণ রাতে খাবার হজম হয় কম। যে কারণে হজম করে ঘুমানোটা ডাক্তাররা বলেন, খাবার সাথে নিয়ে ঘুমালে সেটা আপনার বিভিন্ন ধরনের রোগ তৈরি করে। যা খেয়েছেন সেটা হজম করে ঘুমালে এটা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে। যদি আমরা 10টার সময় খাই তারপরে ঘুমিয়ে পড়ি, ফলে অসংখ্য লোক গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছে, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি চলে সম্ভবত গ্যাস্ট্রিকের ওষুধ। তো যাই হোক, ওদের 6টার সময় সন্ধ্যার মানে খবরের বাজছে টিভিতে, খবরের যে সাউন্ড বাজছে, আর ওদিকে ডাইনিং টেবিল থেকে খাবারের ঘ্রাণ আসছে। এখানে খবরের যে সাউন্ডটা, নিউজের আগে যে মিউজিকটা হয়, সেই মিউজিকের সাউন্ডটা কন্ডিশন স্টিমুলাস, কারণ ওইটা কখনোই সেলিব্রেশন তৈরি করতে পারে না। সে হলো ডিনারের অ্যারোমা বা ঘ্রাণের উপরে নির্ভরশীল। কিছুদিন যখন এভাবে হয় যে ঠিক সন্ধ্যা 6টায় যেই নিউজটা ওখানে বাজতে থাকে, নিউজের মিউজিকটা বা নিউজ চলে, আর ওদিকে খাবারটা ওই সময় দেওয়া হয়, কিছুদিন পরে শুধুমাত্র সন্ধ্যা 6টার নিউজটা শুরু হলেই তার মধ্যে সেলিব্রেশন তৈরি হয় যে ও খাবারের সময় আসছে। তার মনেও করা লাগে না, তার জিভ এভাবে প্রস্তুত হয়ে যায়, সেখানে সেলিব্রেশন ক্রিয়েট হয়। তো এই হচ্ছে আপনার কন্ডিশন রেসপন্স। তো মানুষের মধ্যে কোনো কিছু শেখা, লার্নিং এর সাথে এর সম্পর্কটা কি আমরা আলোচনা করব। কিন্তু আগে বলেন কন্ডিশন স্টিমুলাস বা ক্লাসিক্যাল কন্ডিশনিংটা বুঝেছেন কিনা? জি স্যার। আফরোজা অনেক কষ্ট করে বুঝছে। বাকি যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে আমরা যদি দেখি এর সম্পর্কটা কোথায়, বিজনেসে এর প্রয়োগটা কি। বিজনেসের প্রয়োগটা হচ্ছে আপনি যখন কাস্টমারদেরকে একটার সাথে আরেকটা সম্পৃক্ত করে বারবার তার সামনে শো করেন, তখন ওই কন্ডিশনটাই একসময় আনকন্ডিশনের রূপ নেয়, বা কন্ডিশনটা তখন সে নিজেই একটা রেসপন্সের কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণ দিচ্ছি, শাহ সিমেন্ট, এটা হচ্ছে বুয়েট টেস্টে অ্যাপ্রুভড। প্রত্যেকটা বিজ্ঞাপনে যখন বলা হয় শাহ সিমেন্ট বুয়েট কর্তৃক স্বীকৃত, তাহলে বুয়েট স্বীকৃত বললেই কিন্তু আপনার মধ্যে একটা সেলিব্রেশন হয় যে ও শাহ সিমেন্ট ভালো জিনিস, কিনতে হবে, কেনা উচিত। কিছুদিন পর বলা হলো যে তাহলে এখানে শাহ সিমেন্ট শুনলে কিন্তু আপনার মধ্যে এরকম কোনো ক্রিয়েশন হয় না কিছু। বুয়েট টেস্ট এটা হচ্ছে আনকন্ডিশনাল স্টিমুলাস, এটা মানেই হলো একটা কোয়ালিটি। এর সাথে শাহ টেস্ট আপনি জুড়ে, শাহ সিমেন্টটা জুড়ে দিলেন, ভালো। এভাবে কিছুদিন বিজ্ঞাপন দেওয়ার পরে আপনি বের করলেন যে শাহ রড, শাহ রিরোলিং মিলের রড। সব শুধু রিরোলিং মিলই থাকে, যেমন বিএসআরএম, এসএসআরএম।
তো সেভাবে আপনি শাহের একটা রড বের করলেন, এখানে আপনি কিন্তু বইয়ের টেস্টের কথা বলেন নাই, বাট কাস্টমারের মধ্যে মনে হবে ও আচ্ছা শাহ কোম্পানির রড, তাহলে তো নিশ্চয়ই ভালো কোয়ালিটি হবে। অ্যাসোসিয়েশনটা কিভাবে কাজ করছে তার মধ্যে ক্লিয়ার? জি স্যার। অ্যাসোসিয়েশন এখানে সম্পৃক্ততা, আপনি বুয়েটটাকে সম্পৃক্ত করেছেন প্রথমবারে, পরবর্তী প্রোডাক্টে সেম কোম্পানির আপনি বুয়েটটাকে সম্পৃক্ত করেন নাই, কিন্তু কাস্টমার তার মধ্যে একটা কোয়ালিটির অনুভূতি সে মনে মনে সে অনুভব করছে। তো এই হচ্ছে বিষয়। আমরা এখানে বলবো যে রোল অফ রিপিটেশন, এখানে রিপিটেশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রিপিটেশন, রিপিটেশন মানে কি? পুনরাবৃত্তি। যে বারবার কানের কাছে ঘন্টা বাজানো হচ্ছে যেন ভবিষ্যতে শুধু ঘন্টা শুনলেই সেলিব্রেশন হয়। বারবার শাহ সিমেন্টের কথা বলা হচ্ছে, বুয়েটের কথা বলা হচ্ছে, ভবিষ্যতে যেন শাহের যা বের করি তাতেই যেন কোয়ালিটির গ্রান পায় কাস্টমাররা। তো ঠিক এভাবেই কাস্টমারদেরকে যখন আপনি কোনো কিছু বারবার দিবেন, রিপিটেশন করবেন, তখন ওই শিক্ষাটা কাস্টমারের মধ্যে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে। ওকে, জি এটাকে এখানে স্যার। আমরা বলছি যে রিপিটিটিভ অ্যাডভার্টাইজিং। তো এই কাজটা কিন্তু আমরা এখন বই পড়ে শিখছি, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে শিখিয়েছেন আজ থেকে 1400 বছর আগে। তিনি আমাদেরকে শেখার জন্য বলেছেন যে প্রতিদিন একজন অ্যাডাল্ট ব্যক্তির, যাদের উপরে নামাজ ফরজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজটি পড়বে এবং সেই নামাজে সে কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়বে এবং সেই সূরা ফাতিহা যদি আপনি 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে, 17 রাকাত নামাজে 17 বার সূরা ফাতিহা পড়ছে। 17 বার সূরা ফাতিহা পড়লে সেখানে সে কিন্তু আলহামদ, রব্বিল আলামিন, রহমান, রহিম, সিরাতুল মুস্তাকিম, তারপরে মাগদুব, দলিন, এই শব্দগুলোর সাথে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে সে যেন তার মাথার মধ্যে ঢুকে যায় যে আমি সব সময় নামাজ ছাড়াও বাহিরের এই এক নামাজ থেকে আরেক নামাজ, এই দুই নামাজের মাঝখানে সে সবসময় যেন আল্লাহ কর্তৃক অভিশপ্ত কারা, আমি যেন তেমনটি না হই, সেই ধরনের লাইফ লিড করার চেষ্টা করে। আল্লাহর পথ থেকে বিভ্রান্ত কারা, পথভ্রষ্ট কারা, আমি যেন তাদের মতো না হই। আর হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে একটা সরল সঠিক রাস্তা দরকার, যে রাস্তা দিয়ে আমি দুনিয়াতেও ভালো থাকতে পারি এবং মৃত্যুর পরেও আল্লাহর কাছে একটা ভালো আমলনামা নিয়ে হাজির হতে পারি। এই ধরনের একটা সরল রাস্তা সবসময় আমাকে চলতে হবে, সেটার উপর আমাকে টিকে থাকতে হবে। এই অনুভূতিটা তার মধ্যে যেন কাজ করে অন্যান্য কাজেও। সেজন্য আল্লাহ তাআলা রিপিটেশনটা চালু করেছেন যে তুমি দুনিয়া আর কিছু করো বা না করো, খাও বা না খাও, কিন্তু নামাজ তোমার জন্য ফরজ, পড়তেই হবে। এবং প্রত্যেক রাকাতে নামাজে দাঁড়ালেই সূরা ফাতিহাটা পড়তে হবে। সেখানে তোমার রবকে তাকে স্বীকৃতি দিতে হবে এবং তার কাছেই জীবন চলার পথের সঠিক গাইডলাইন মানে তার কাছে চাইতে হবে। তো এই শিক্ষার বিষয়টা আল্লাহ তাআলাই কিন্তু আমাদেরকে শিখাচ্ছেন। যে জিনিসটা আপনি আপনার কাস্টমারকে শিখাতে চান, সেই জিনিসটাকে এভাবে রিপিটেড করলে, কন্ডিশনিং করে দিলে, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, ওইটা শেখার দিকে মনোযোগ থাকবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখো সুস্থ থাকবে। তাহলে দেখেন, সুস্থ থাকাটা তো আমাদের খুব আগ্রহের একটা বিষয়, এর সাথে কন্ডিশনিং করে দেওয়া হচ্ছে রোজা রাখা। তো এভাবেই রোজার সম্পর্কে শিখতে উৎসাহিত করা হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব স্টিমুলাসের দুটো রূপ। একটা হচ্ছে স্টিমুলাস জেনারেলাইজেশন, আর একটা হচ্ছে স্টিমুলাস ডিসক্রিমিনেশন। স্টিমুলাস জেনারেলাইজেশনটা আমরা যদি দেখি, জেনারেলাইজ হওয়া মানে হচ্ছে ওই স্টিমুলাসটার কাছাকাছি যে কোনো কিছু দেখলেই সেই সেম জিনিসটার কথা মনে হওয়া, এটাকে বলা হয় স্টিমুলাস জেনারেলাইজেশন। আমরা বলি না আপনি তো জিনিসটাকে জেনারেলাইজ করে ফেলছেন, কমন করে ফেলছেন, সাধারণীকরণ করেছেন। ঠিক তেমনি কনজিউমাররা একই জিনিস বারবার দেখতে দেখতে তার মধ্যে কোনো কোনো বিষয়ে জেনারেলাইজেশনের অবস্থা ক্রিয়েট হয়। যেমন
ওই কুকুরটা ঘন্টা শুনতে শুনতে এখন ওই ওই ঘন্টা বাদ দিয়ে যে কোনো ঘন্টা যদি শুনে, ইভেন ওই যে চাবির রিং এর ঝুনঝুন শুনলেও তার মধ্যে সেলিব্রেশন হয়, ক্ষুধা তৈরি হয়। অথবা পাশ দিয়ে রিক্সাওয়ালা যখন যায়, তখন রিক্সার বেল যখন বাজায়, ওটা শুনলেও তার মধ্যে একটা সেলিব্রেশন হয় যে খাবার আছে নাকি আশপাশে কোথাও, সাউন্ড শুনতেছি যেন। মানে সে সব ধরনের ঘন্টাকেই খাবারের একটা মানে সাথে ইঙ্গিত বহ বলে মনে করছে। এটাকে আমরা বলছি স্টিমুলাস জেনারেলাইজেশন। আপনি কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই স্টিমুলাস জেনারেলাইজেশনের সাথে আমরা বলবো প্রোডাক্ট লাইন এক্সটেনশন সম্পর্কযুক্ত। প্রোডাক্ট লাইন এক্সটেনশন, প্রোডাক্ট লাইন এক্সটেনশন হচ্ছে আপনি যখন ইউনিলিভার এটাকে একটা কোয়ালিটির জায়গায় উন্নীত করে ফেলেন, ইউনিলিভার মানেই হচ্ছে হাই কোয়ালিটি। এখন ইউনিলিভারের যা তৈরি করেন, যে প্রোডাক্টটি মার্কেটে নিয়ে আসেন, সেটাই আপনার কাছে কোয়ালিটেটিভ মনে হয়, হাই কোয়ালিটি প্রোডাক্ট মনে হয়, মানে জেনারেলাইজ হয়ে গেছে, ইউনিলিভারটা এখন জেনারেলাইজ হয়ে গেছে। তো প্রোডাক্টের যখন লাইন এক্সটেন্ড করবেন, ইউনিলিভারের খাবার বাদ দিয়ে ইউনিলিভারের যখন কসমেটিক্স হবে, ইউনিলিভারের কসমেটিক্স পার হয়ে যখন ইউনিলিভারের গার্মেন্টস হবে, নতুন লাইন এক্সটেন্ড করলো কোম্পানি, সেই লাইনের মধ্যেও কাস্টমাররা কোয়ালিটির ঘ্রাণ খুঁজে পায়। আড়ং-এর কাপড় চোপড়ের পর আড়ং-এর যখন খাবার হলো, আড়ং-এর হচ্ছে টক দই, তারপরে আড়ং-এর এরকম যে আরো খাদ্য আছে, দুধ, সেগুলোর মধ্যেও মানুষ আড়ং-এর কোয়ালিটি খুঁজে পায়। এটাই হচ্ছে যে একবার যখন আপনি এই কাস্টমারের মধ্যে জেনারেলাইজেশন করে ফেলতে পারবেন, স্টিমুলাস জেনারেলাইজেশন, তখন আপনার যে বেনিফিটটা এনজয় করবেন তার মধ্যে একটা হচ্ছে প্রোডাক্ট লাইন এক্সটেনশন। অর্থাৎ আপনি নতুন নতুন প্রোডাক্ট লাইন চালু করবেন মার্কেটে, সেই প্রত্যেকটা নতুন ধরনের প্রোডাক্ট লাইনেই কাস্টমাররা আপনার আগের যে ফিলিংসটা সেটা সন্ধান করবে। তো প্রোডাক্ট লাইন এক্সটেনশনের সাথে স্টিমুলাস জেনারেলাইজেশনের সম্পর্ক ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা এবার প্রোডাক্ট ফর্ম এক্সটেনশন বলি। ফর্ম মানে তো আকৃতি। তো আপনার যেমন আগে ছিল লিকুইড সোপ, আপনি এরপরে লিকুইড সোপটা যখন একটা ব্র্যান্ডেড হয়ে গেল, অর্থাৎ কাস্টমারদের মধ্যে রিপিটেশনের মাধ্যমে জেনারেলাইজ হয়ে গেল যে অমুক জিনিস মানেই হচ্ছে সুন্দর, অমুক কোম্পানি মানেই হচ্ছে কোয়ালিটি, তখন আপনি যদি নতুন ফর্মের কোনো প্রোডাক্ট তৈরি করেন, যেমন আপনি একটা সাবান তৈরি করলেন, বিউটি সোপ অথবা লন্ড্রি সোপ, তো ওই লিকুইড সোপের কোয়ালিটির সেই অনুভূতিটা কাস্টমার ওই জায়গাতেও পাবে, মানে আকৃতিগত পরিবর্তনে নতুন নতুন আকৃতির জিনিসগুলোর মধ্যেও পেয়ে যাবে। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন লিস্টেরিন, a mouthwash in the form of liquid and a leading brand introduced Listerine Pocket Pack, a solid form of its product। মানে আগে ছিল তরল, এখন করেছে সলিড ফর্ম। তো কাস্টমাররা কিন্তু কিনছে, এটার কোয়ালিটি নতুন করে যাচাই বাছাই করার খুব বেশি তাদের আগ্রহ বোধ করে না, কারণ তার মধ্যে এই লিস্টেরিন সম্পর্কে একটা জেনারেলাইজড কোয়ালিটির ধারণা তৈরি হয়েছে। সো আপনি একবার এই জেনারেলাইজেশন করতে পারলে আপনার জন্য সুবিধা গুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রোডাক্ট লাইন এক্সটেনশন, 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট ফর্ম এক্সটেনশন, 3 নম্বর হচ্ছে ফ্যামিলি ব্র্যান্ডিং। এই ফ্যামিলি ব্র্যান্ডিং আমি যতবার পরীক্ষা দিয়েছি ততবার স্টুডেন্টদের একটা অংশ লিখেছে, এবং আপনাদের মধ্যে কেউ কেউ লিখবেন যে ফ্যামিলির সবাই যখন এক ব্র্যান্ড ইউজ করে সেটার নাম ফ্যামিলি ব্র্যান্ডিং, তাই না? ফ্যামিলি ব্র্যান্ডিং শুনলে এরকম মনে হয় না? জি স্যার। আমি অরিজিনালটা বলে দিচ্ছি, আমি বলছি না, বইতেই বলা আছে। মানে পরিচিত কোন একটা ব্র্যান্ড, ওইটাই তো which ফ্যামিলি consists ব্র্যান্ড। of, না, ফ্যামিলিয়ার শব্দটা এখানে না, কিন্তু ফ্যামিলিয়ার যে পরিচিতিটা সেটা না, এখানে ফ্যামিলি বলতে অরিজিনালি পরিবার বোঝানো হচ্ছে, তবে মানুষের পরিবার না, প্রোডাক্টের পরিবার। একটা কোম্পানির সবগুলো প্রোডাক্টের এই যে দেখেন, ব্র্যান্ডিং রাইট যখন করা রাইট, হচ্ছে সেটাকে ফ্যামিলি ব্র্যান্ডিং বলে। পারফেক্ট, এক্স্যাক্টলি ক্লিয়ার। which consists of marketing different products under the same brand name, একই ব্র্যান্ড নেইমের মাধ্যমে তাদের সব প্রোডাক্ট মার্কেটিং করা। বাংলাদেশে কোন কোম্পানি ফ্যামিলি ব্র্যান্ডিং করে বলেন তো?
যাদের সব প্রোডাক্ট গুলো সেম নামে, সেম ব্র্যান্ড নেমে স্যার আসে। রাধুনী আছে, রাধুনী, প্রাণ আছে। প্রাণ, স্যার প্রাণটা RFL সবচেয়ে বড় উদাহরণ এবং আরএফএলটা একটা বিশাল উদাহরণ, রাইট। বাট রাধুনীর খবর আমরা জানি না। রাধুনী সম্ভবত স্কোয়ারের না? জি স্যার তাহলে স্কোয়ার তো স্কোয়ার গুঁড়া মশলা করে নাই, তারা রাধুনী আলাদা গুঁড়া মশলা করেছে, সুতরাং এটা ফ্যামিলি ব্র্যান্ডিং বলবো না। সরি স্যার। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি আমব্রেলা ব্র্যান্ডিং নাকি? সরি, ফ্যামিলি ব্র্যান্ডিংটাই আমব্রেলা ব্র্যান্ডিং কিনা আমার মনে নেই এই মুহূর্তে। যাই হোক, ফ্যামিলি ব্র্যান্ডিংটা হচ্ছে which consists of marketing different products under the same brand name. আপনি যখন জেনারেলাইজ করে ফেলবেন আপনার কোনো একটা স্টিমুলাসকে, তখন ফ্যামিলি ব্র্যান্ডিং করলে অটো চলবে। আপনি হয়তো আরএফএল এর এমন একটা জিনিস কিনছেন যে জিনিসটা আপনি আগে কখনো কেনেন নাই, আরএফএল দেখছেন কিনে নিছেন, কারণ আরএফএল এর অন্য কোয়ালিটির প্রোডাক্ট আপনি কিনেছেন, সেই কোয়ালিটির সেন্সটাই আপনার এখানে কাজ করছে। তো স্টিমুলাস জেনারেলাইজেশন করতে পারলে ফ্যামিলি ব্র্যান্ডিং এ আপনার সুবিধা পাওয়া যায়। ফ্যামিলি ব্র্যান্ডিং এর বিকল্প একটা আছে, সেটা হচ্ছে আপনার কাস্টমাইজড ব্র্যান্ডিং, অথবা আমরা এটাকে বলতে পারি ডিফারেন্ট সেপারেট ব্র্যান্ডিং। এই আলোচনাটা এই ইসে নাই, এটা আগের এডিশনে ছিল। বাংলাদেশে ওইটা অ্যাপ্লাই করে হচ্ছে, কি নাম যেন এদের, আকিজ। আকিজটা হচ্ছে আপনার ডিফারেন্ট ডিসক্রিমিনেটেড ব্র্যান্ডিং করে বলা যায়। যেমন আকিজের ক্লেমন আর মোজো একই কোম্পানির না? জি স্যার ক্লেমন, মোজো, আবার হচ্ছে তাদের এই যে স্পিড, একই কোম্পানির। স্পা, পানি যেটা, একই কোম্পানির। ফানফ্রেশ, দুধ, একই কোম্পানির। এখন মনে করেন যে এই প্রত্যেকটা ব্র্যান্ডকে আলাদা আলাদা এস্টাবলিশ করতে তাদের অনেক মানে খরচ করতে হয়েছে। কারণ আপনার ক্লেমন যদি খুব ভালো চলে, ক্লেমনের যদি একটা ভালো স্টিমুলাস জেনারেলাইজেশন ক্রিয়েট হয়, আপনি ক্লেমনের নামে তো কোনো এনার্জি ড্রিঙ্কস চালু করেন নাই, আপনি এনার্জি ড্রিঙ্কস নতুন নামে চালু করেছেন। তো সেটা আবার কাস্টমাররা পরীক্ষা নিরীক্ষা করে খেয়ে দিয়ে ভালো কিনা বুঝে তারপরে কিনবে। আপনি যখন পানি দিলেন মার্কেটে, তখন আপনি দিলেন স্পা নামে, তো এটা আবার নতুন করে আপনার কাস্টমার ব্র্যান্ডিং করতে হয়। এরপরে আপনি যখন দুধ আনলেন মার্কেটে, তখন বললেন ফার্ম ফ্রেশ, এটা হলো আপনার তরল দুধ, সেটাও আপনাকে নতুন করে এস্টাবলিশ করতে হচ্ছে। সুবিধাটা হচ্ছে ফ্যামিলি ব্র্যান্ডিং এ একটার কোনো খুঁত হলে অন্যগুলোর বিক্রয়ের উপরে এফেক্ট পড়ে। মনে করেন যে আরএফএল এর একটা, আরএফএল এর বা আপনি প্রাণের কোনো একটা প্রোডাক্টের মধ্যে যদি খুঁত পেয়ে যান, গুঁড়া মশলায় খুঁত পেয়ে গেছেন, হয়তো ধনে মানে হলুদের গুঁড়ায় খুঁত পেয়েছেন, হলুদের গুঁড়োর মধ্যে ইটের গুঁড়া পেয়েছেন, এরপরে আপনি মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, এরপরে যত মিক্স, সবগুলোর ব্যাপারে আপনি সাবধান হবেন যে না, ওদের গুঁড়াগুলোতে বাজে জিনিস। কিন্তু আপনি ক্লেমনের মধ্যে যদি শ্যাওলা পান অথবা একটা কেঁচোই পেয়ে গেলেন, তো তাতে কিন্তু আপনার মানে মোজোর কোনো কি হবে না, বিক্রয় কমবে না। কারণ মোজো আর কেঁচো যে, সরি, মোজো আর ক্লেমন যে একই কোম্পানির, এটা কাস্টমার জানে না। এতে স্পা এর বিক্রিতে কিন্তু কোনো প্রভাব পড়বে না। এটা হচ্ছে সুবিধা। যাই হোক, এটা আমরা আলোচনার বলা যায় কিছুটা বাহিরেই। তো ফ্যামিলি ব্র্যান্ডিংটাও জেনারেল স্টিমুলাস জেনারেলাইজেশনের একটা পার্ট। নেক্সট হচ্ছে স্টিমুলাস ডিসক্রিমিনেশন, অর্থাৎ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। যখন আপনি, এটা উল্টো জিনিস, যেমন সেই কুকুরটার দুটো ঘটনা ঘটতে পারে, স্টিমুলাস জেনারেলাইজেশন ঘটতে পারে, আবার কোনো কোনো পর্যায়ে এমন হতে পারে যে সেই কুকুরটা ওই নির্দিষ্ট ঘন্টা শুনলেই তার সেলিব্রেশন হয়, এর বাইরে হাজারো ঘন্টা শুনলেও বা আরো 5টা ঘন্টার মধ্যে ওই ঘন্টাটা সে ঠিক আইডেন্টিফাই করতে পারে। 5 ধরনের ঘন্টা বাজালেও ওই ঘন্টাটা সে বুঝে ফেলে যে এবার খাবারের ঘন্টা বেজেছে। এভাবে যখন সূক্ষ্মভাবে আপনি পার্থক্য করার যোগ্যতা কাস্টমারদের মধ্যে তৈরি করতে পারেন, সেটাকে আমরা বলছি স্টিমুলাস ডিসক্রিমিনেশন। স্টিমুলাস ডিসক্রিমিনেশন বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য। তো স্টিমুলাস ডিসক্রিমিনেশন হচ্ছে যে যখন কাস্টমাররা ওই প্রোডাক্টের সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাগুলো
খুব ভালো মতো বুঝে ফেলে, আসল নকল, অরিজিনাল, কোয়ালিটি এগুলো সব ধরে ফেলে। ওকে, এই হচ্ছে স্টিমুলাস ডিসক্রিমিনেশন। আমাকে একটু 1টা মিনিট সময় দিবেন, আমার একটা লিংক তো আমরা স্টিমুলাস ডিসক্রিমিনেশন যদি বলি, যে কাস্টমাররা যখন স্টিমুলাস মানে প্রোডাক্টটা খুব ভালো মতো চিনে ফেলে, তখন সুবিধা হয় কি, যে আপনি প্রোডাক্টের অন্য কোম্পানির সাথে নিজেদের যে একটু সূক্ষ্ম পার্থক্য তৈরি করলেন, অন্যদের চেয়ে একটু আলাদা করলেন, সেই আলাদাটুকু কাস্টমাররা খুব ভালো মতো চিনে ফেলে। এটাকে আমরা বলছি স্টিমুলাস ডিসক্রিমিনেশন। যেমন পটেটো ক্র্যাকার্স আর হচ্ছে আপনার বম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্স আর মেরিডিয়ান পটেটো ক্র্যাকার্স, এই দুটো ক্র্যাকার্স এর মধ্যে পার্থক্য ওভারঅল দৃষ্টিকোণ থেকে আপনার মধ্যে যদি স্টিমুলাস জেনারেলাইজেশন ক্রিয়েট হয়, আপনি হুট করে মেরিডিয়ান কিনে ফেলবেন বম্বে মনে করে। কিন্তু আপনার মধ্যে যদি স্টিমুলাস ডিসক্রিমিনেশন ক্রিয়েট হয়, আপনি পটেটো ক্র্যাকার বম্বে ঠিকই আরো 6টা বা 5টা সবুজ প্যাকেটের মধ্যে থেকেও বম্বেটা ঠিকই চুজ করে ফেলতে পারবেন। কাস্টমারদের মধ্যে এরকম হয় না কখনো কখনো, যে সে স্টিমুলাস ডিসক্রিমিনেশনের কারণে সে ওই নকল আসল ধরে ফেলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনাদের যেমন কোনো একটা নতুন জামার ডিজাইন আসলো, কিছুদিনের মধ্যেই দেখা যায় সেই জামাটা আরো মানে দেশীয় অনেক কোম্পানি সেই ধরনের জামা তৈরি করে ফেলে সেম ডিজাইন দিয়ে। তো একটা হয়তো ইন্ডিয়ান ডিজাইন, সেটাই বাংলাদেশে কয়েকটা কোম্পানি করে ফেলছে। আপনি কিন্তু ঠিকই ধরে বলতে পারেন যে এটা আসলে দেশিটা আর কি, সেম ডিজাইন, মানে স্টাইলটা সেম করেছে, বাট আসলে ফেব্রিক্সটা ভিন্ন। তো এই যে ধরতে পারার যোগ্যতাটুকু, এটা কাস্টমারদের মধ্যে ক্রিয়েট হওয়া মানে হচ্ছে স্টিমুলাস ডিসক্রিমিনেশন। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। তো আজকে আমরা যা পড়লাম যদি একটু রিভিশন দেই, তো প্রথমত আমরা পড়েছি লার্নিং কাকে বলে, দ্বিতীয়ত আমরা পড়েছি লার্নিং এর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে লার্নিং এর কতগুলো এলিমেন্টস। যেমন প্রথম হচ্ছে যে মানুষ মোটিভেশন থেকেই লার্নিং করে, যা শেখে সেই অনুযায়ী তার লার্নিং হয়। দ্বিতীয় হচ্ছে কিউ, তার মধ্যে যে একটা ইঙ্গিত, ইঙ্গিত গুলো মানুষ লার্নিং এর জন্য, লার্নিং এর একটা উপাদান বটে। রেসপন্স মানুষকে লার্নিং এ সহযোগিতা করে। আর হচ্ছে রিইনফোর্সমেন্ট পেলেও মানুষ শিখতে আগ্রহী হয়। এর বাইরে আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং স্টিমুলাস ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, সরি শুধু ক্লাসিক্যাল কন্ডিশনিং শিখেছি আমরা। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর উদাহরণ দিয়েছি একটা কুকুরের সাথে, এরপরে এক ভদ্রলোক রাতের খাবারের সাথে। এরপরে এর প্রয়োগটা বলেছি, প্রয়োগটা হচ্ছে যে সম্পৃক্ততা মানুষের মধ্যে কোনো কিছু শিখতে সহযোগিতা করে। আর এই সম্পৃক্ততা তৈরি করে হচ্ছে, বা সম্পৃক্ততাটা শেখার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে প্রধান ভূমিকা পালন করে হলো রিপিটেশন, পুনরাবৃত্তি। এর সাথে আমরা নামাজের, রোজার, স্বাস্থ্য সুরক্ষার উদাহরণ দিয়েছিলাম, আবার শাহ সিমেন্টের উদাহরণ দিয়েছিলাম। তারপরে আপনার মোটামুটি এই ধরনের কিছু উদাহরণ দিয়েছিলাম। আরেকটা জিনিস আমরা পড়াবো আগামী দেখি, অ্যাডভার্টাইজিং ওয়্যার আউট, এটা নেক্সটে পড়াবো। এরপরে আমরা স্টিমুলাস জেনারেলাইজেশন এবং স্টিমুলাস ডিসক্রিমিনেশন এই দুটো পড়ে শেষ করেছি। স্টিমুলাস জেনারেলাইজেশন হচ্ছে ওই সমজাতীয় বা ওই টাইপের জিনিসটা সে যেখানেই শোনে সেখানেই সে কোয়ালিটির বা ওই ওই ধরনের প্রোডাক্টের একটা ফ্লেভার অনুভব করে, এবং এটা কাস্টমারদের মধ্যে অর্জন করতে পারলে একটা কোম্পানি প্রোডাক্ট লাইন এক্সটেনশনের সুবিধা পায়, তারপরে হচ্ছে প্রোডাক্ট ফর্ম এক্সটেনশনের সুবিধা পায়, তারপরে হচ্ছে ফ্যামিলি ব্র্যান্ডিং এর সুবিধা পায়,
এরপরে হলো লাইসেন্সিং এর সুবিধা পায়। লাইসেন্সিংটা অবশ্য আমরা বলি নাই, তখন আমরা বলবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের কথা। তো আমরা শেষ করছি। জি স্যার। আচ্ছা, তো আজকের মধ্যে শেষ করছি। আগামী দিনে আপনাদের আবারও আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া স্যার আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম। ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার।